ওকে, আজকের ভিডিওতে দুটো পার্ট হবে। একটা অ্যাজ প্রমিসড শব্দ দূষণ সম্পর্কে আর একটা পুলিশ সম্পর্কে। সো লেটস স্টার্ট। প্রথম পার্টটা আমাদের শব্দ দূষণ সম্পর্কে। অ্যান্ড হিয়ার ইউ গো, হিয়ার হি কামস। আপনারা আই হোপ অলরেডি শুনতে পাচ্ছেন যে বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো। এই শব্দ দূষণ বিষয়টি নিয়ে আমি আমার চ্যানেলের একদম জন্মলগ্ন থেকেই কথা বলছি। এটা আমি বেশি বুঝতে পারি এবং আমার মতো যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা আরও বেশি বুঝতে পারে, কারণ তাদের রেকর্ডিংয়ের সময় তারা খেয়াল করে যে ঠিক কতটা শব্দ দূষণ এফেক্ট করে মানুষের হিউম্যান ব্রেইনে। এবং আজকের এই ভিডিওতে আমি কোনো নয়েজ ক্যান্সেলেশনও করব না, আমি চাই আপনারা পুরোটা শুনুন। এখন আমি আগে আমার যে বাসায় থাকতাম সেটা ভাড়া বাসা ছিল, সেখানে শব্দ দূষণ হতো, যথেষ্ট শব্দ দূষণ হতো, কারণ সেটার খুবই কাছে একটা ফ্যাক্টরি ছিল এবং একটা স্কুলও ছিল। তো স্কুলের ছুটির সময় আবার স্কুল খোলার সময় অনেক শব্দ হতো। কিন্তু এখন যখন আমি আমার নিজের বাসায় এসেছি, নতুন বাসায়, তো আমার এই বাসাটা বাস স্ট্যান্ডের খুবই কাছে। তো বাস স্ট্যান্ড তো আমি কিছু ভুল দেখছি না, যদিও এখানে বাসগুলো অতিরিক্তই হর্ন বাজায়, যেটা আইনের আওতায় আনা উচিত। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন। এই বাস স্ট্যান্ডে একটা মসজিদ আছে, মসজিদের নাম করে এখানে একটা সিন্ডিকেট চলে, চাঁদাবাজির সিন্ডিকেট। কিন্তু এটাকে কেউ চাঁদাবাজি বলে না, এটাকে সবাই দান খয়রাতের নামে চালাচ্ছে, বাট ইট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ারলি ইটস এন চাঁদাবাজি। বেসিক বাস স্ট্যান্ড মসজিদের পশ্চিম পাশে একটা সম্ভবত যাত্রী ছাউনি আছে টিনের শেডে, সেখানেই এই ব্যক্তি বসে এবং উপরে একটা মাইক লাগানো আছে, যে মাইকের শব্দ এত দূর পর্যন্ত আসছে, আপনারাও শুনতে পাচ্ছেন আই হোপ। উনি এখানে যেটা প্রোভাইড করেন সেটা আমি আপনাদেরকে শোনাবো এবং আমিও কিছুটা বলছি। এখানে উনি বসেন সারাদিন, একদম সকাল থেকে শুরু করে, এবং তিনি বিভিন্ন গজল গাওয়ার চেষ্টা আপনি যদি এসে ওনাকে একটা গজল পুরোটা বলতে বলেন, আই বেটু উনি পারবেন না। ধর্মের ভয় দেখিয়ে বা এরকম সোয়াবের আশা দেখিয়ে এখানে টাকা নেওয়া হচ্ছে, বাট উনি ইনডিড কোনো ভ্যালুই প্রোভাইড করছেন না। শহর যাবেন আপনারা, রতন গাড়ির যাত্রী ভাই দান করে যায় আল্লাহ। পাবনা এক্সপ্রেস গাড়িতে যারা বসে আছে আজকে শুক্রবার দিন। এবং তারপরে আমি চেক করি যে বাংলাদেশে রিলেটেড কোনো আইন আছে কি না। বাংলাদেশে এই রিলেটেড আইন আছে, তো সেটা প্রথমে আমি আপনাদেরকে জানাতে চাই। সো নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস 2006 অনুসারে কোনো রেসিডেন্সিয়াল এরিয়াতে সকালবেলা হাইস্ট যা শব্দ হবে তার মাত্রা হবে 55 ডেসিবেল এবং রাতে 45 ডেসিবেল। কোনো একটা কোয়াইট প্লেসে সকালে হবে 50 ডেসিবেল, রাতে হবে 40 ডেসিবেল। কোনো মিক্সড এলাকাতে, যেখানে হালকা পাতলা রেসিডেন্সিয়ালও আবার কমার্শিয়াল কাজও হয়, সেরকম জায়গাতে 60 ডেসিবেল দিনের বেলা, 50 ডেসিবেল রাতের বেলা। একদম ফুলি কমার্শিয়াল এরিয়াতে 70 ডেসিবেল সকালে, 60 ডেসিবেল রাতে। এবং যেসব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, যেখানে ফ্যাক্টরি আছে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্টস আছে, সেসব জায়গায় সকালবেলা 75 ডেসিবেল এবং রাতের বেলা 70 ডেসিবেল। অ্যান্ড গেস হোয়াট, আমি যখন আমার মিটারটা নিয়ে মাপি, তখন আমি আমার এই বাসা থেকে এই চাঁদাবাজির আওয়াজ সহ এবং আশেপাশের যে নয়েজগুলো আছে সব সহ অ্যাভারেজ সাউন্ড পেয়েছি অলমোস্ট 60 ডেসিবেল। যদিও আমি আমার ফোনের একটা অ্যাপস দিয়ে এটাকে মেপেছি, দিস ইজ অ্যাবসলিউটলি নট অ্যাকিউরেট। যেহেতু আমার ফোন যদি আরও রেসপন্সিভ হতো তাহলে এটার সাউন্ড আরও বাড়তো, আই গ্যারান্টি। কোনো একটা প্রপার যন্ত্র নিয়ে এসে মাপলে এখানে
আমার মনে হয় অলমোস্ট 80 ডেসিবেল পর্যন্ত আরামে যাবে। এবং আমি যখন কাছে যাই, এটার যে সোর্স সেটার কাছে যাই, সোর্সের কাছে এটা অলমোস্ট 80 ডেসিবেলের কাছে চলে যায়। which is absolutely illegal, absolutely। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমি বলতে পারেন বেশ রিলিজিয়াস একজন পার্সন, তো এটা কোনোভাবেই শরীয়ত সম্মত হতে পারে না। এখন এটার যে কাউন্টার অ্যান্সারটা হতে পারে যে এই মসজিদটা কোনো সমাজের মসজিদ না, তো এটা চালানোর জন্য যে অর্থ দরকার সেটা উনি এইভাবে মাইকে গান গেয়ে গেয়ে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে টাকা নিচ্ছেন মসজিদ চালানোর জন্য। তো আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিতে পারি। বক্কারের মসজিদ নামে পরিচিত দারিয়াপুরের কাছে ওখানে একটা মসজিদ আছে, ওটাও কোনো সমাজের মসজিদ না। আমি ওখানকার নিয়মিত মুসল্লি। ওখানকার যে দোকানের ব্যবসায়ীরা আছে ওনারাই মসজিদটা পরিচালনা করে থাকেন। ওনারা কখনো এরকম মাইক বাজিয়ে আশেপাশের রেসিডেন্টদের কখনোই বিরক্ত করেননি। তো তারা যখন পারবে, আপনারা কেন পারবেন না? আপনাদের মসজিদ বরঞ্চ সেটার চেয়ে তুলনামূলক অনেকটা ছোটই হবে। তো রানিং একটা জায়গায় এত মানুষ নামাজ পড়ে, তো তাদের কাছ থেকে আশা করা যায় আপনাদের মসজিদ চালানোর মতো খরচ উঠে যাওয়ার কথা। এবং আমি শুনতে পেয়েছি, যদিও আমি আপনাদেরকে এটা অ্যাসিওর করতে পারছি না 100%, আমি শুনতে পেয়েছি এই যে যিনি এই চাঁদাবাজিটা করেন তার সাথে মসজিদের খুবই কম সংযোগ আছে। সে মসজিদকে কিছু একটা মুনাফা দেয় এবং বাকিটা নিজে রাখে। এটা কতটা সত্য এটা আমি অ্যাসিওর করতে পারছি না। তাহলে একবার আপনারাই চিন্তা করুন যে সকাল 7-8টা থেকে শুরু করে একদম মাগরিবের আজানের আগ পর্যন্ত যদি এই বাসার এত কাছে সারাদিন এরকম করা হয় তাহলে আসলে কেমন লাগে? আমরা যারা মুসলমান আছি তারা তো অনেকটা রেশনালি চিন্তা করি, অনেকে রেশনালি চিন্তা করি না যে এগুলো সঠিক কিনা আদৌ। এখানে আল্লাহ রসুলের নাম বলে দিল তার মানেই কি এটা ঠিক? ভিক্ষুকরাও তো আল্লাহ রসুলের নামে ভিক্ষা করে, কিন্তু ভিক্ষা করা মোটেই ঠিক কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তভাবে মানা করেছেন ভিক্ষা করতে। এবং এখানে যিনি বসেন তাকে আমি আজকে দেখলাম, তিনি একদমই সুস্থ এবং জোয়ান একজন মানুষ, বৃদ্ধ কেউ না। যারা আমরা একটু রেশনালি চিন্তা করি যে এটা মোটেও ঠিক কিছু না, কিন্তু একবার তাদের কথা চিন্তা করুন যারা ভিন্ন ধর্মাবলম্বী এখানে বসবাস করেন। তারা তো যতই বিরক্ত হোক তারা কিছুই বলতে পারবে না। তো আমাদের আরেকটু পরস্পরের প্রতি সহমর্মী হওয়া উচিত এবং ওনার কিছু সিরিয়াস কাজ করা উচিত, নাকি সারাদিন একটা জায়গায় বসে টাকা চাচ্ছে মানুষের কাছে। কত নীচ একটা কাজ। যে মসজিদের দোতলার কাজ করবে প্লিজ কেউ টাকা দিয়ে যান। একটু পর পর সুর দিয়ে বলছে যে অমুক গাড়িতে অমুক জায়গায় যাবে, অমুক গাড়ির ড্রাইভার, অমুক গাড়ির হেল্পার ভাই টাকা দিয়ে যান দয়া করে। আই মিন কাম অন, ইউ হ্যাভ সাম সেলফ রেসপেক্ট, ডোন্ট ইউ? আমি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুরোধ করব, স্যার আপনি এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখবেন দয়া করে। কারণ শাহজাদপুরের একদম দ্বার প্রান্তে এরকম অনিয়ম হলে সেটা মোটেও ভালো দেখায় না। বিশেষ করে এখন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হতে বাইরের অনেক মানুষ আমাদের এই এলাকায় আসে। তারা যদি একদম দ্বার প্রান্তে ঢুকেই দেখে যে এরকম বিশৃঙ্খলা এবং এত শব্দ দূষণ, তো তাদের ইমপ্রেশনটাই খারাপ হয়ে যাবে। তো আমি আশা করব এই বিষয়টি আপনি শক্ত হাতে দমন করবেন। এবং আমি সাথে সাথে এটাও আশা করব যে যিনি এই কাজটা করছেন তার সঠিক বুদ্ধির উদয় হোক এবং উনি এই কাজটা বাদ দিন, ভালো কোনো কাজ করুন। আপনার সাথে কোনো পার্সোনাল শত্রুতা আমার নেই। আমরা এখন সবাই দেশ গঠনের কারিগর, আমরা সবাই দেশটাকে সুন্দর করে গড়ে তুলি, নাকি কোনো চাঁদাবাজি, ভিক্ষাবৃত্তি এগুলো দিয়ে। ধন্যবাদ। অ্যান্ড নাও দ্য পার্ট 2, পুলিশ রিলেটেড। এটাই বলেছিলাম আমি। শুনতে পাচ্ছি এখন নাকি পুলিশের ড্রেস চেঞ্জ হচ্ছে। আসলে আমরা ড্রেস চেঞ্জ করছি কোন আশায়? যে আগের পুলিশ ভালো ছিল না, তারা নির্বিচারে গুলি করে মানুষ মারত?
আর এখন পুলিশের ড্রেস চেঞ্জ করলে তারা তা করবে না। দেখুন, যারা মানুষ মারে তারা আসলে মনস্টার। তো আপনি কিভাবে তাদের বাইরের চামড়া চেঞ্জ করে দিয়ে ভিতরের পরিবর্তন আশা করতে পারেন? সে যাই হোক, আমি আশা করি যে এমনটাই যেন হয়, তাদের বাইরের চামড়ার সাথে সাথে যেন তারা ভিতর থেকেও ভালো মানুষ হয় এবং দেশের মানুষের জন্য কাজ করে। আমি একবার এই পুলিশের নির্মমতা নিজের চোখে দেখেছিলাম, তো সেটা আমি কখনোই ভুলতে পারিনি। আর আমি এখন আশা করছি, সত্যি ভালোভাবে আশা করছি যে পুলিশ চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে গেলে তখন আর এই কথাটা আমার বলার জায়গা থাকবে না যে তারা কত নির্মম ছিল। তো আমি চাচ্ছি এখনই সেই কথাটা বলে দিতে, যাতে ওনারা শিক্ষা নিয়ে ভালো হতে পারেন। তো আমি যখন ক্যান্টনমেন্টে পড়াশোনা করছিলাম, তো একদিন ছুটির পর আমি পুলিশ স্টাফ কলেজের সামনে দিয়ে বাসায় যাচ্ছিলাম। তো ঠিক পুলিশ স্টাফ কলেজের গেটের একটু ছাড়ানোর পরেই সামনে আমি যখন হেঁটে যাই, তখন আমি বুঝতে পারি যে আজকে রাস্তা খুব চকচকে, কোনো ময়লা নেই, দুর্গন্ধ নেই। ওখানে একটা ময়লার, রাস্তার ওপারে একটা ময়লার ঢিবি ছিল, ওটাও পরিষ্কার। তো আমি চিন্তা করলাম যে হঠাৎ করে এত কী হয়ে গেল। তারপরে আমি বুঝতে পারলাম যে এখান দিয়ে সম্ভবত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা কোনো অন্য দেশের খেলোয়াড়রা যাবে, এরকম কোনো কারণে রাস্তাগুলো একদম পরিষ্কার করা হয়েছে। তো ঢাকাতে ভ্যানে করে অনেক ফেরিওয়ালারা অনেক কিছু বিক্রি করে। তো আমি দেখলাম যে এই মেইন রাস্তায় কোনো ওই পাচারিত ভ্যানকে উঠতে দিচ্ছে না। তো একজন হকার ভাই, যিনি ভ্যানে করে বিস্কিট বিক্রি করতেন, তিনি মেইন রাস্তায় উঠে পড়েন। এখন আল্লাহ ভালো জানেন যে তার কি দরকার ছিল। হতে পারে তার ফ্যামিলিতে কোনো আর্জেন্ট, আরও কত কিছুই বা হতে পারে। উই ক্যান নেভার ইমাজিন দ্যাট। উনি যখন মেইন রোডে উঠে আসেন ওনার পাচারিত ভ্যানটা নিয়ে, তো অ্যাজ এ অনেস্ট পুলিশ অফিসার আপনি যদি সেখানে থাকতেন, তো আপনি কি করতেন? প্রথম কথা, আমাদের আইনের কোনো ঠিক ঠিকানাই নেই। এক এক সময় আইন এক এক রকমভাবে কাজ করে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো ধরুন যে রাস্তায় ওঠা নিষেধ ওই ধরনের ভ্যানের, ওই ধরনের হকারদের, তো আপনি কি করতেন? আপনি তাকে অ্যারেস্ট করুন, আপনি তাকে সাইডে নিয়ে যান, হয়তো বা অ্যারেস্ট না করলে আপনি বলে দিন যে ইটস নট রাইট, জরিমানা করুন। গেস হোয়াট, সেখানকার পুলিশ অফিসার কী করলো? তিনি একটা বাজাজ পালসার হুন্ডাই করে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, ওই কালো কালারের, কালো আর লাল যে গাড়িটা, ওইটা। উনি ওখান দিয়ে যাচ্ছিলেন। তো উনি খুব স্পিডে এসে, আমার মনে হয় উনি স্পিড লিমিট সেটাও ভঙ্গ করেছেন, স্পিডে এসে ওই ভ্যানের সামনে দাঁড়িয়ে গাড়ি ঘুরালেন এবং অকথ্য ভাষায় সেই হকারকে গালাগালি করলেন। মানে অকথ্য বলতে কতটা অকথ্য এটাও বলতে পারছি না। উনি গাড়িটা ঘুরিয়ে ওনার সেই পালসার গাড়ি, আপনারা অনেকেই দেখে থাকবেন, গাড়িটা বেশ ভারী কিন্তু পালসার গাড়ি, তিনি ওই ভ্যানালার শরীরে তুলে দিলেন। আসতে না, কিন্তু কোনো রহম ছাড়া, বেরহম টান দিয়ে, তিনি ফুল টান দিয়ে একদম ওই হকারের শরীরের উপর গাড়িটা তুলে দিলেন। এবং আমি ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিলাম। একবার তুলে দিলেন, আবার নামালেন, আবার ফুল ফোর্সে গাড়ি আবার ওনার শরীরের উপর তুলে দিলেন। বেচারা হকার দুই হাত জড়ো করে, সরি স্যার, মাফ করে দিন স্যার, ভুল হয়ে গেছে স্যার, কিন্তু তার মুখে একটা করুণ হাসি। I could never forget that. এবং এভাবে তিনি 3-4 বার সেই হকার ভাইয়ের উপরে তার পালসার গাড়িটা তুলে দেয় ফুল ফোর্সে। তার পা ভেঙেছে কিনা, তার হাত ভেঙেছে কিনা, চামড়া উঠে গেছে কিনা, তারপরে আর কিছুই দেখলেন না। আশেপাশে 2-4টা লোক আমার মতো জড়ো হয়েছিল, তাদেরকেও লাঠির বাড়ির ভয় দেখিয়ে দূরে সরিয়ে দিচ্ছে।
আমার খুব ইচ্ছা হলো সেদিন যে যদি আমি এই পুলিশ অফিসারের বিচার করতে পারতাম। So that's all.